সরকারের এবার উচিত ছিল কয়েকটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া। এই প্রশাসন কতটুকু বাজেট বাস্তবায়ন করবে জানি না, বাস্তবায়ন তো একেবারেই আমাদের উইক। এই বাস্তবায়নটা সবচেয়ে এখানে জবাবদিহিতা নাই, মনিটরিং নাই, এবং যারা সরকারি কর্মী তারা রুটিন জব করে। এই বাজেটে মনে হচ্ছে যে আগের বাজেটের মধ্যে একটু মুসলিম যদি আছেন এইদিকে যোগ বিয়োগ করে করেন, এবং আমি তো 4 বছর ছিলাম, প্রথমে ঠিক করে ব্যয় কত হবে সরকারের, ব্যয় করার পরে ঠিক করার পর তারপরে রাজস্ব কর কত হবে, প্রতিটি কত হবে। এইখানে বাজেটটা ছোট করেছে, ছোট মানে বড় করেছে, কিন্তু ব্যয় সাশ্রয়ী বা ব্যয় কমার মনে হয় না। এত বড় একটা বাজেট দেখি তো, ডেফিসিট দেখি তো বোঝা যায়, ডেফিসিট বলে 4.5 কিন্তু ডেফিসিট সব বেড়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং হলো ডেফিসিটটা আবার পূরণ করবে ধার দেনা নিয়ে, ব্যাংকিং সেক্টর নিয়ে থেকে বাইরে থেকে, আর বিরাট একটা এডিপি নিয়েছে 2,65,000 কোটি টাকা। তার মধ্যে 1200-1300 প্রজেক্ট, অপ্রয়োজনীয় অনেক প্রজেক্ট, 5 বছরটা 10 বছরে শেষ হবে। কিছু কিছু প্রজেক্টের কোনো লাভ হবে না, মানে উৎপাদন বা কিছুতে মানুষের জীবনে কোনো লাভ হবে না। অতএব সেইখানে আমার প্রথম সাজেশন হলো এডিপিটা 1 লক্ষ কোটি বা 1.5 লক্ষ টাকা নিয়ে নেন, বাস। তাদের সেটা ঘাটতি কমে যাবে। ঘাটতি কমলে সুবিধা হবে কি, ব্যাংক থেকে ধারটা কম হবে, বৈদেশিক ঋণ বোঝা কমবে, আর করের বোঝাটা কমে যাবে, বাস। এটাই হলো আমার প্রথম। অতএব আমি বলবো যে এটা একটা মানে জাস্ট কি, মানে অনেকে বলে না যে কোন রকমের চালিয়ে নিয়ে যাওয়া, এইটার পেছনে নীতি বা কৌশল বা ফিলোসফির কোনো কিছু নাই। অথচ বাজেটের নিয়মগুলো এখন এই সময় আমাদের সেটা কি হবে, আমাদের চ্যালেঞ্জগুলো, আমি বিশেষত 3টা চ্যালেঞ্জের কথা বলি। মূল্যস্ফীতি একটা, ফরেন রিজার্ভ কমে এটা ইমপ্লিকেশন অনেক কিছু, থার্ড হলো জ্বালানি। এই 3টাই তো সবচেয়ে বেশি, তার সাথে অনেক আছে যে অন্যান্য পারিপার্শ্বিক অবস্থা, ব্যাংকিং সেক্টরের দুরবস্থা, পুঁজিবাজারও ডেভেলপ করে নাই, তারপরে অন্যান্য খাতে তো হুন্ডি আছে, অর্থ পাচার আছে। অর্থাৎ নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের এবার উচিত ছিল কয়েকটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া, করা লিমিট। 1 বছরের বাজারে সবকিছু করে ফেলতে পারবো না, আমরা অনেক কিছু বলছি, এই করো সেই করো বলছি, বলি লাভ হবে না। অ্যাটলিস্ট বাজেটটা হবে প্রথম কিছু বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সামনে থেকে এগিয়ে যাওয়া, যেটা পরের বছরটাকে আরো সংহত করে ফেলবেন। এটা তো করা হয়নি। ব্যাংকিং সেক্টর নিয়ে বলছি, এই সময় চুরি কমানো, সেই ডিফল্ট তো বেড়ে গেল কয়েকদিন আগে, আবার দেখলেন। তো এইগুলোর মধ্যে বাজেটের কোনো কিছু কথাবার্তা নাই। মানে আমি বলবো না বাজেটে সুস্পষ্ট ভাবে কত যোগ বিয়োগ না, কিছু কৌশলের কথা বলা উচিত, সেটা নাই বাজেটে। একটা very ইন্টারেস্টিং আপনি দেখবেন, বাজেট ডেফিসিট ব্যাংক থেকে উঠতে পারে। আরে ব্যাংক তো এমনি তো বড় বড় অবস্থা, ব্যাংকের লিকুইডিটি নাই, সেক্ষেত্রে ট্রেজারি বিল দিয়ে তবে ব্যবসা বাণিজ্যের লোক কিভাবে লোন পাবে, ছোট শিল্প কিভাবে ঋণ পাবে। তারা যদি ব্যবসা যদি উজ্জীবিত নয়, কর করতে থাকবে, ডাইরেক্টর পড়েন যেটা করতে থাকবে জোর করে নিয়ে। তারপরে আপনার বাইরের থেকে বৈদেশিক ঋণ আনবেন, এমনি যদিও আমরা বলি 40% মতো বৈদেশিক ঋণ আমাদের দিয়ে দিচ্ছে, কিন্তু ঋণের যে সুদ দিব সেটা কি করে, এখন মনে হচ্ছে ঋণ দিয়ে বা ঋণ পরিশোধ করবো, এরকম দিন চলে আসছে মনে হয়। অর্থাৎ এইটা কিন্তু আমার মনে বৈদেশিক ঋণটা একটু ভেবে চিন্তা করা ছিল। এইগুলো মোট বাজেটের ডেফিসিটটা মোটেও আমি সন্তুষ্ট নই। আমার আশা যাক খরচের বৃদ্ধি, প্রশাসনের ব্যয় হবে বিরাট। এই প্রশাসন কতটুকু বাজেট বাস্তবায়ন করবে জানি না, বাস্তবায়ন তো একেবারেই আমাদের উইক। এই বাস্তবায়নটা সবচেয়ে এখানে জবাবদিহিতা নাই, মনিটরিং নাই, এবং যারা সরকারি কর্মী তারা রুটিন জব করে। একটা ইনক্রিমেন্টাল বাজেটের সুবিধা হলো কাজ চাকরি করি আর না করি বেতন পাবো, চেয়ারের মধ্যে তোয়ালে ঝুলিয়ে সকালবেলা চলে যায়, আর পুঁজিবাজারে দৌড়াদৌড়ি করি, স্টক মার্কেট যাই, এই তবে বেতনই পাবো, বেতন বাড়বে। অর্থাৎ এই ধরনের বাজেটের দরকার কি, পারফরমেন্স বেস বাজেট করেন। কিছু কিছু সরকারি সংস্থাতে কোনো প্রয়োজন নেই, বন্ধ করে দেন সেগুলো। কিছু কিছু সরকারের কাছে তাদের দরকার নেই, ছাঁটাই করে দেন এগুলো। আপনার কঠিন জিনিস যদি না করেন তাহলে লাভ কি, এই লোক চলতে থাকবে, সরকারি লোকের বেতন বাড়বে, সরকারি লোকের